আসসালামু আলাইকুম শিক্ষার্থী, আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা দেখব এসএসসি 2026 সালে আসা বোর্ড, যশোর বোর্ড থেকে যে সকল পোয়েম থেকে যে সকল প্রশ্ন আসছে সেই প্রশ্নগুলোর উত্তর। এখন আমি এই একই কথা বারবার রিপিট করব না, আমার আগের ভিডিওগুলো দেখে আসো, সেখানে দেখলে বুঝতে পারবে আমি কেন পোয়েম থেকে ভিডিও বানাচ্ছি। কারণ তোমাদের প্রশ্ন আসবে 8টা থেকে 5টা অ্যান্সার করতে হয়, প্রত্যেকটা 2 মার্ক। এবং আমার বিশ্বাস তোমরা যদি এরকম 2026 সালের সবগুলো বোর্ড এভাবে সলভ করে যেতে পারো, তাহলে তোমাদের 5টা কমন পড়া আহামরি অনেক বড় বিষয় না। এখান থেকে আসলে তোমরা যে ধারণা পেয়ে যাবে যে কিভাবে উত্তরগুলো করতে হয়। আমরা সরাসরি আমাদের কন্টেন্টে ফিরছি। তো তোমরা চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স ইন দ্য পোয়েম ওমি ও লাইফ? এই সেম প্রশ্ন আমি ঢাকা বোর্ডে পড়াইছি, সেম প্রশ্ন আমি যশোর বোর্ডে পড়াইছি। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে 2026 সালেই কোশ্চেন কি পরিমাণে রিপিট হচ্ছে, যে সেম বোর্ডের মধ্যে সেম কোশ্চেনই আসতেছে। তো এটা অস্বাভাবিক কিছু হবে না। যখন 2027 এবং 2028 সালে এসএসসি শিক্ষার্থীরা তোমরা পরীক্ষা দিবা, তখন 2026 সালের কোশ্চেন আসতেই পারে। এবং এই কোশ্চেন আসবে যে এমন না, এর কোশ্চেনটা একটু ভিন্ন রকম ভাবে আসতে পারে। তো এই অ্যান্সারটা লিখলেই কিন্তু হবে। তো এইখানে বোঝানো হয়েছে যে কবি কেন শূন্য এবং নিষ্ফল বছর বুঝাইছে ওমি ও লাইফ কবিতায়। এই কবিতাটা মূলত কি, প্রথমে আমরা আমাদের সময়কে কিভাবে নষ্ট করে দিচ্ছি, আমরা কিভাবে হতাশায় ডুবছি, এই জিনিসটাকে কবি বুঝাইতে চাইছে। আমি একটা পারফেক্ট এক্সাম্পল দেই। আমরা যদি এখন আমাদের মোবাইলের স্ক্রিন টাইম দেখি, তাহলে আমরা দেখতে পাবো আমাদের ম্যাক্সিমাম সময় রিলসের পিছনে। দুই একটা কেস ভিন্ন, তবে আমরা আমাদের বেশিরভাগের ক্ষেত্রেই বলতে পারি ম্যাক্সিমাম আমরা আমাদের সময়গুলোকে কিসের পিছনে ওয়েস্ট করছি? রিলস স্ক্রোলিং। তো এইটাকেই নিষ্ফল বছর হিসাবে বলা হয়েছে, যেখানে আমরা প্রোডাক্টিভ কিছু করছি না। আমরা এই সমাজের অথবা নিজের অথবা পিতামাতার উপকারে আছে এমন কিছু করছি না, একদম ওয়েস্ট করতেছি। এটাকেই বোঝানো হয়েছে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স। এবার এটার অ্যান্সার কিভাবে করবো দেখো। দ্য পোয়েট মেনশনস এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স টু এক্সপ্রেস হিজ ডিপ ফ্রাস্ট্রেশন। তার হতাশাকে ব্যক্ত করতে সে এমটি অ্যান্ড ইউজলেস ইয়ার্স বলছেন। অ্যাবাউট হাউ পিপল ওয়েস্ট দেয়ার লাইফস উইদাউট এনি রিয়াল পারপোজ, মানে আসল অথবা মেইন উদ্দেশ্য ছাড়া আমরা মানুষরা কিভাবে আমাদের সময়কে নষ্ট করে দিই। অর অ্যাচিভমেন্ট, শুধু পারপোজ অর অ্যাচিভমেন্ট মানে কি উদ্দেশ্য অথবা কোনো অর্জন ছাড়া। হি লুকস অ্যারাউন্ড অ্যান্ড সিজ দ্যাট বোথ হি অ্যান্ড আদার্স, শুধুমাত্র মানুষের কথা বলে না, এমনকি সে নিজেকেও এর মধ্যে ইনক্লুড করছে, যে সে নিজেও কিভাবে আইডিয়ালনেস এবং মিনিংলেস রুটিন ভাবে সে তার সময়গুলোকে নষ্ট করছে, উইদাউট মেকিং এনি পজিটিভ কন্ট্রিবিউশন টু দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীর জন্য কোনো পজিটিভ বা ইতিবাচক ইম্প্যাক্ট সে রাখতে পারতেছে না। দিস ইয়ার্স ফিলস এমটি বিকজ নাথিং ভ্যালুয়েবল ওয়াজ ডান ইন দেম। এইটুকু লিখলেও হবে। আমি জাস্ট জিনিসটা একটু বড় করে লেখার চেষ্টা করছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। তুমি যদি এই যে এইটুকু অ্যান্সার রাখো, তাহলে এখানে কিন্তু এটা আমাদের সম্পূর্ণ মনের ভাব ব্যক্ত করতে পারতেছে, তাই না? এটা অ্যান্সারে একদম এক্সাক্ট। তো এখানে এইটুকু উত্তর করলেও তুমি এখানে 2 পাবা। তো এখান থেকে এই বাকিটুক যে আমি লিখছি, এগুলো জাস্ট তোমাকে বোঝানোর জন্য আমি প্রত্যেকটা কোয়েশ্চেনেই এইভাবে একটু বড়, বড় করে রাখার চেষ্টা করছি। তো এখানে দেখো এটার ব্যাখ্যা কি বলছে। কবি শূন্য এবং নিষ্ফল বছর উল্লেখ করেছেন তার গভীর হতাশা প্রকাশ করতে। তিনি দেখেন মানুষ উদ্দেশ্যহীনভাবে কাটাচ্ছে, কোনো অর্জন বা অবদান নেই। এই প্রসঙ্গ তুলে প্রশ্ন করেন এমন জীবনের অর্থ কি? মানে সে কবিতার মধ্যেই প্রশ্ন করেছিলেন যে এই জীবনের আসলে অর্থ কি? এইটা আমি এখানে জাস্ট এড করে দিয়েছি। এটা কিন্তু আমাদের চাই নাই। তাই বললাম যে আমি একটু বেশি, বেশি করে দিয়েছি। How does the poem books reflects the idea of escapism in relation to the books reading? মানে কবি পলায়নবাদ হিসাবে বুকস কবিতা কিভাবে দেখায়? এখানে পলায়নবাদকে কিভাবে ব্যক্ত করা হয়েছে বই কবিতার মধ্যে? The poem books reflects escapism because it shows how reading allows a person to escape from the real world. মানে এখানে এই বুঝাইছে যে বই কিভাবে আমাদের পলাতে সাহায্য করে, বা পলানোর সাথে বইয়ের সম্পর্কটা আর কি। আমরা যখন আসলে কেউ ডিপলি একটা বই পড়ে, তখন দেখবা সে এই পৃথিবীর আশেপাশে যদি কথা হয়, সে তো এইদিকে মন দিতে পারতেছে না। তার এদিকে কোনো খেয়ালই নেই। সে একদম বইয়ের মধ্যে ঢুকে আছে। তো এটাকেই বোঝানো হয়েছে যে সে কিন্তু আসল দুনিয়া থেকে পলায় বইয়ের মধ্যে ঢুকে গেছে। এটাই হচ্ছে escapism. তো এখানে বলা হয়েছে এ পারসন টু এসকেপ দ্য রিয়েল অর ইনটু এ ইমাজিনারি ওয়ান, মানে সে কোথায় আসল পৃথিবী থেকে পলায় একটা কাল্পনিক জগতে চলে যায়। হোয়েন ইউ ওপেন এ বুক ইউর বডি স্টেইস ইন দ্য রুম। যখন তুমি সত্যিকার অর্থে কোনো একটা বই গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ো না, তখন মনে হবে যে তোমার শরীরটা কিন্তু রুমের মধ্যেই আছে, কিন্তু তোমার মাইন্ড ট্রাভেল করতেছে ফার অ্যাওয়ে টু জঙ্গলে, ক্যাসেলস, ডিস্টেন্স ল্যান্ডস, অনেক দূরবর্তী একটা জায়গা অথবা ভিন্ন কোনো সময়। আমরা এখন আছি 2026, হয়তোবা আমাদের বইটা যেটা এনসিয়েন্ট যুগের, তো আমরা সেই যুগে ট্রাভেল করতে চলে যাই। এটাই বোঝানো হয়েছে। দ্য রিয়েল
ওয়ার্ল্ড অ্যারাউন্ড ইউ ফেডস অ্যাওয়ে, মানে আশেপাশে সবকিছু একদম গায়েব হয়ে যায়, ফেড হয়ে যায়, অ্যান্ড ইজ রিপ্লেসড বাই দ্য ওয়ার্ল্ড অফ বুকস। এবং এগুলো রিপ্লেস হয় কিসের দ্বারা? কাল্পনিক জগৎ দ্বারা। দ্য অ্যাবিলিটি টু মেন্টালি escape ফ্রম দ্য এভরিডে লাইফ স্ট্রেস অ্যান্ড বোরডম ইজ হোয়াট মেক্স রিডিং পারফেক্ট ফ্রম এসকেপিজম। এইখানে এসকেপিজম বলতে বোঝানো হয়েছে আমরা আমাদের জীবনের যে স্ট্রেস থাকে, এভরিডে লাইফ থাকে, আমরা অনেক সময় বোর হই, এগুলো থেকে পলাতে আমাদের বই সবচেয়ে বেশি সাহায্য করে, আর এটাই হচ্ছে এসকেপিজম। এখানে সেই জিনিসটা, আমি জিনিসটা এত বেশি বেশি ব্যাখ্যা করছি যে এখানে হয়তো ব্যাখ্যা না করলেও চলবে, তোমরা একটু পড়ে নিলেই হবে। তার পরবর্তীতে দেখো, হোয়াট শুড চিলড্রেন ডু টু ডু টু দেয়ার মাদার অ্যান্ড হোয়াই। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? টু মাদার্স রিমেম্বার্ড কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে বলানো হয়েছে যে সন্তানদের প্রতি মায়ের কি কি করা উচিত। এই সেম কোয়েশ্চেন আমি যশোর বোর্ডে রিপিট করছি একবার। আমি আশা করব তোমরা হয়তোবা আমার এই সিরিজটা সম্পূর্ণভাবেই দেখবে। তার কারণ কি, আমি জিনিসটা প্রত্যেকটা দিন যখন এইভাবে আটটা আটটা করে কোয়েশ্চেন সলভ করে দিব তোমাদের, তোমাদের এর পরবর্তীতে পরীক্ষায় বসলে আর এমন কোনো কোয়েশ্চেন বাদবে না ইনশাল্লাহ যে কোয়েশ্চেন তুমি জানো না, যে কোয়েশ্চেন আমি তোমাকে পড়াই নাই। তো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং প্রত্যেকটা ভিডিও আমি সিকোয়েন্টলি আপলোড করব। অ্যাকর্ডিং টু দ্য পোয়েম, চিলড্রেন শুড লাভ অ্যান্ড কেয়ার ফর দেয়ার মাদার্স অ্যাট এভরি স্টেজ, মানে মায়ের প্রত্যেকটা স্টেজেই আমাদের সন্তানদের উচিত মাকে ভালোবাসা, হোক সে ইউথ হোক সে ওল্ড। একদম সেম ভাবে আমি বলছি, তোমরা একটাবার যদি দেখো তাহলে দেখতে পারবে যে কতটা মিল, আর কোয়েশ্চেন কতটা সেম ভাবেই আসতেছে। দে শুড বি পেশেন্ট অ্যান্ড ডিভোটেড ইভেন হোয়েন দ্য মাদার্স বিকাম উইক, ফরগেটফুল অ্যান্ড ডিপেন্ডেন্ট, মানে আমাদের উচিত, আমাদের মা যখন দুর্বল হবে, যখন সব ভুলে যাবে অথবা আমাদের প্রতি নির্ভরশীল হবে, তখন আমাদের তাদের তাদের সকল কথা শোনা উচিত, তাদের অনুগত থাকা উচিত। এই জিনিসটাই বোঝা চাইছে। দ্য রিজন ইজ ক্লিয়ার, জাস্ট অ্যাজ দ্য মাদার ওয়ান্স গিভ বার্থ। এর পিছনে কারণটা হচ্ছে একদম পরিষ্কার। যেহেতু মা আমাদের বড় করছে, জন্ম দিছে, আমাদের একটা জীবনকে একটা শেপ দিছে, এবং কোনো কমপ্লেন ছাড়া, দেখো, স্যাক্রিফাইসড হার লাইফ ফর হার চিলড্রেন উইদাউট কমপ্লেন, মানে কোনো ধরনের কমপ্লেন ছাড়াই সে তার জীবনকে উৎসর্গ করছে কাদের জন্য? সন্তানদের জন্য। তো চিলড্রেন মাস্ট রিটার্ন দ্যাট লাভ ইন ফুল হোয়েন দ্য মাদার নিডস দ্য মোস্ট, মানে এই সময় সেই সন্তানদের উচিত মাকে সম্পূর্ণরূপে সাহায্য করা, যখন তার মায়ের সম্পূর্ণ বেশি রূপ প্রয়োজন তার সন্তানদের। পোয়েটস ফাইনাল মেসেজ ইজ লাভ বোথ ইয়োর মাদার অ্যাজ দে বোথ হ্যাভ লাভড ইউ, মানে তুমি তোমার মাকে সেইভাবেই ভালোবাসো যেভাবে তোমার মা ভালোবেসেছেন। এভাবে ইসলামে একটা দোয়া আছে। তো আমরা যারা মুসলিম তারা আমরা জানি যে আমাদের এই দোয়াটার অর্থ কি। আমরা প্রতিপালকের নিকট দোয়া করি যে আল্লাহ, তুমি আমার বাবা মাকে সেইভাবে রেখো যেভাবে তারা আমাকে বড় করছে। আমি এই জিনিসটা অনেক বেশি রিলেট করতে পারি, আমি এটা গতদিনও বলছি, গত ক্লাসেও বলছি। হোয়াট ডাজ দ্য পোয়েম দ্য সায়েন্স অফ দিস সাজেস্ট অ্যাবাউট দ্য রিলেশন বিটুইন হিউম্যানস অ্যান্ড নেচার? The sense of this suggests that nature is far more powerful than human beings. দুঃখিত, একটু কাশি চলে এসেছিল। তো আমরা কোথায় ছিলাম? What does the poem The Sense of This suggest about the relation between humans and nature? মানুষ এবং প্রকৃতির সম্পর্কে কবিতায় কি বলে? মানে এটা হচ্ছে দ্য সেন্স অফ ডি থেকে আমাদের এই রিলেশনটা ক্রিয়েট করতে হবে যে মানুষ এবং প্রকৃতি। দ্য পোয়েম সেন্স অফ ডি সাজেস্ট দ্যাট নেচার ইজ ফার মোর পাওয়ারফুল দ্যান হিউম্যান। এই কবিতায় বোঝানো হয়েছে যে আমাদের প্রকৃতি অনেক বেশি শক্তিশালী মানুষের তুলনায়, আমরা প্রকৃতির কাছে নগণ্য। হিউম্যান আর অফেন গেট হেল্পলেস এগেনস্ট ইটস ফোর্স, এর শক্তির কাছে আমরা একদম হেল্পলেস। ম্যারি এ ইয়াং অ্যান্ড ইনোসেন্ট গার্ল গোস আউট ব্রেভলি, সাহসিকতার সাথে সে বাইরে গেছিল কেন? তার ডিউটি পূরণ করতে, তার ক্যাটেলগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে। বাট ইজ শোড বাই রাইজিং টাইড উইদাউট মার্সি, কিন্তু প্রকৃতি কি দেখাইছে? তার শক্তি দেখাইছে। কিভাবে দেখাইছে? জোয়ারের মাধ্যমে। জোয়ার যেই উপরে আসছে সে কোনো ধরনের মার্সি অথবা দয়া দেখায়নি ওই ইনোসেন্ট মেয়েটার প্রতি। দ্য সি ডাজ নট কেয়ার অ্যাবাউট হার ইউথ, তার যৌবন সম্পর্কে সে কোনো ধরনের তোয়াক্কাই করলো না। ইনোসেন্স অ্যান্ড ব্রেভারি, দিস shows that nature can be cruel and indifferent to human life, মানে মানুষের প্রতি অভিন্ন থাকবে, মানে সে যৌবন হোক, সে ইনোসেন্ট হোক, সে মানে অপরাধী হোক, প্রকৃতি তা দেখবে না, সে হবে নিষ্ঠুর। দ্য পোয়েম ওয়ার্নস আস দ্যাট উই মাস্ট রেসপেক্ট দ্য পাওয়ার অফ নেচার, আমাদের অবশ্যই রেসপেক্ট করতে হবে প্রকৃতির শক্তিকে, বিকজ ইট ক্যান ডিস্ট্রয় ইভেন দ্য মোস্ট ইনোসেন্ট লাইফস ইন আ মোমেন্ট, মানে সবচেয়ে
একদম ইনোসেন্ট জীবনগুলোকেও সে এক মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে পারে। তো এটাই বোঝানো হয়েছে। এই সেম কোয়েশ্চেন আমি যশোর বোর্ডে অথবা ঢাকা বোর্ড ২ টার একটাই করাইছি। তো আমি আশা করব তোমরা এই পুরো সিরিজটাই কমপ্লিটলি শেষ পর্যন্ত দেখবে। পরবর্তীটায় দেখো, হোয়াট আর দ্য প্রমিসেস দ্য পোয়েট হ্যাড টু কিপ বিফোর হি উড স্লিপ ইন দ্য পোয়েম, মানে ঘুমানোর পূর্বে তার কি কি প্রমিস আসলে রাখতে হবে। এটা হচ্ছে কোথা থেকে নেওয়া হয়েছে, স্টপিং বাই উডস। এই কবিতার আসলে খুব ডিপ মিনিং আছে। পোয়েট ডাজ নট নেম এনি স্পেসিফিক প্রমিসেস, কবিতায় কিন্তু কোনো প্রমিসের কথা বলা ছিল না। এটা হতে পারে তার অনেক দায়িত্ব আছে, অনেক কর্তব্য আছে, তার ফ্যামিলিকে দেখতে হবে। এইটা এরকম ভাবে চিন্তা করা যায় যে এই কবিতাটা থেকে একটা আসলে উপন্যাস রচনা করা যায়। আমাদের জাস্ট বলা হয়েছে যে কবিতায় কবির ঘুমিয়ে যাওয়ার পূর্বে অনেক দায়িত্ব কর্তব্য পূরণ করতে হবে, তাই না? তো এইটাকে তো আমরা অনেকভাবে ইমাজিনেশনে নিয়ে যেতে পারি। যেমন অনেকে চিন্তা করতে পারে যে হয়তো কবিকে একজন কেউ সাহায্য করেছিল, এখন কবির নিজের জীবনের বিনিময় হলেও কে সাহায্য করতে হবে, কারণ জঙ্গলটা ছিল ডিপ। তারপর কবি হেঁটে যাচ্ছে ঘুমানোর পূর্বে। হয়তোবা এটা একটা কাল্পনিক গল্প হতে পারে যেখানে কবিকে কোনো একটা মণিমুক্তা আনতে হবে তার সন্তানদের বাঁচানোর জন্য, কোনো একটা গাছ থেকে কোনো নির্যাস আনতে হবে তার সন্তানদের বাঁচানোর জন্য। তো এই জিনিসগুলোকে অনেক ডিপলি সিম্বলাইজ করা হয়েছে। তো দেখো আমরা উত্তরটা এভাবে করতে পারি, বাট দ্য ওয়ার্ড প্রমিসেস রিফার্স টু হিজ ডিউটিস রেসপন্সিবিলিটিস। এখানে প্রমিস বলতে বোঝানো হয়েছে তার দায়িত্ব কর্তব্য অ্যান্ড কমিটমেন্ট অফ হিজ লাইফ। দিস কুড ইনক্লুড ফ্যামিলি অব্লিগেশন, এটা হতে পারে পারিবারিক ওয়ার্ক রেসপন্সিবিলিটি, কাজের দায়িত্ব হতে পারে, সোশ্যাল ডিউটিস হতে পারে সামাজিক দায়বদ্ধতা। মাস্ট কমপ্লিট বিফোর হি ক্যান রেস্ট, এখানে রেস্টটাকেও আবার মৃত্যু হিসেবে সিম্বলাইজ করা যায়। যেমন এখানে লাস্টে দেখো, ডান বিফোর হুইচ মে মিন ডেথ, এখানে রেস্টটাকে মৃত্যুর সাথে তুলনা করা যেতে পারে। তো এটার ব্যাখ্যাটা দেখো, কবিতায় নির্দিষ্ট প্রতিশ্রুতির কথা বলা হয়নি, কিন্তু এটি জীবনের সব দায়িত্ব এবং অঙ্গীকারকে বোঝায়, যেটাকে কমিটমেন্ট বলছি আমি। পরিবার, কাজ এবং সমাজ। প্রতিকৃতিভাবে এগুলো হলো মৃত্যুর শেষে শেষ করার অসমাপ্ত কাজ। এই প্রতিশ্রুতি কবি বন ছাড়তে বাধ্য করে। আমরা চাইলেও জিনিসটা এইভাবে চিন্তা করতে পারি যে আমরা চাইলে অনেকে আমাদের জীবনকে এনজয় করতে পারি, তাই না? সারাদিন নাচলাম, গাইলাম, ঘুরলাম ফিরলাম। কিন্তু আমাদের তো একটা দায়িত্ব কর্তব্য আছে। এটাকে তুমি এভাবে জীবনের সাথেও চিন্তা করতে পারো যে আমাদের জীবনে আমরা বেঁচে থাকা কিন্তু অনেক স্ট্রাগল। যে তুমি পড়ালেখা করতেছো এটা কিন্তু কষ্টের। তুমি চাইলে এই সময় পড়ালেখা না করে আমার এই ভিডিওটা না দেখে তুমি একটা রিলস দেখতে পারো। তুমি এন্টারটেইন হইতে পারো। তো এটা না করে তুমি কেন পড়াশোনা করছো? কারণ তোমার দায়িত্ব আছে। তোমার পরিবারের কথা মাথায় রাখতে হবে। তোমার পরিবারের প্রতি তোমার একটা কর্তব্য আছে। এই কথা চিন্তা করে তুমি পড়াশোনা করতেছো। তোমার পুরো জীবনের সাথে এই কবিতাটা মিলে যাচ্ছে। তুমি একটু ডিপলি চিন্তা করলে হয়তোবা আরো ডিপ মিনিং খুঁজে পাবে এর। হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস টাইম? এইখানে টাইমকে কিভাবে, আমি এই কোয়েশ্চেনটা মনে হয় এই নিয়ে ৪ বার বুঝাচ্ছি। রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, যে টাইমকে কিভাবে সম্বোধন করা হয়েছে, এটা জিপসি ম্যানের সাথে সম্বোধন করা হয়েছে। তোমাদের কাছে আমার একদম রিকোয়েস্ট, তোমরা একটু আগের ভিডিওগুলো দেখে আসো। আমি খুব ডিটেইলসে পড়াইছি যে টাইমস হচ্ছে কোথা থেকে ব্যাবিলন, রোম, লন্ডন সব জায়গায় চলতে থাকে। টাইম কোথাও এক জায়গায় স্থির থাকে না। তো এখানে ডিরেক্টলি এবং পার্সোনালি বোঝানো হয়েছে অ্যাজ টাইম লিভিং পারসন স্ট্যান্ডিং ইন ফ্রন্ট অফ হিম। সময়কে কিভাবে বোঝানো হয়েছে? একটা ওল্ড জিপসি ম্যান যে কোথাও থেমে থাকে না, হুইচ ইজ টেকনিক কল্ড apostrophe, where the poet speaks something non-living. হাউ ডাজ দ্য পোয়েট অ্যাড্রেস টাইম ইন দ্য পোয়েম, এখানে হাউ ডাজ হিসাবে আমরা এইভাবে বুঝাতে পারি যে সময় কখনো কিন্তু থেমে থাকে না। দ্য পার্সোনাল অ্যান্ড ইমোশনাল ওয়ে অফ অ্যাড্রেসিং টাইম শোজ ডিসপ্যারেসলি পিপল উইচ দে কুড স্লো ডাউন অর স্টপ দ্য পাসিং টাইম। এখানে বোঝানো হয়েছে যে আমরা চাইলেও কিন্তু সময়কে স্লো করতে পারছি না অথবা থামাতে পারছি না। তো আশা করি তোমরা ওই ভিডিওগুলো দেখে নিবে। আমি এটা আর বুঝাবো না, এটার উত্তরটা একটু ভিন্ন ধর্মে লেখা হয়েছে, তুমি হয়তো একবার পড়লে বুঝতে পারবে। হোয়াই ডু মাউন্টেন্স echo the songs and we sing but do not our sight? পাহাড় কেন গানের প্রতিধ্বনি দেয় কিন্তু দীর্ঘশ্বাসের নয়? আমরা যখন গান গাই তখন আমাদের মনে হয় পাহাড়ও আমাদের সাথে গান গাচ্ছে, কিন্তু আমরা যখন দীর্ঘশ্বাস ফেলি সেটা কিন্তু কেউ ফিরেও তাকায় না, এমনকি পাহাড়ও না। এটাই বোঝানো হয়েছে, এটা কেন? মাউন্টেন্স ইকোস আওয়ার সংস, মানে প্রতিধ্বনি দিচ্ছে আমাদের গানের, কিন্তু সাইটস মানে হচ্ছে দীর্ঘশ্বাস। জয় ইজ লাউড স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, এটা হচ্ছে অনেক শক্তিশালী, অনেক জোর শব্দযুক্ত এবং পাওয়ারফুল ইনাফ টু বাউন্স ব্যাক, যেটা ফিরে আসতে পারে। হোয়াইল সাইটস আর সফট উইক অ্যান্ড ফেড ইনটু এয়ার। আমি এই জিনিসটা যদি কবিতার রেসপেক্টে বুঝাই, আমরা যখন খুশি থাকি তখন আমাদের আশেপাশে অনেক লোক থাকে। এটা দ্বারাই বোঝানো হয়েছে যে আমরা যখন খুশি থাকি তখন পাহাড়ও আমাদের গানের সঙ্গে প্রতিধ্বনি দিচ্ছে। কিন্তু আমরা যখন আসলে কোনো বিপদে পড়ি, কোনো কষ্টে পড়ি, তখন আশেপাশে আমাদের সবচেয়ে নিকট আত্মীয়কে, নিকট বন্ধুকেও আমরা কিন্তু আমাদের কাছে পাই না। আমাদের সাহায্য করার জন্য তারা কেউ এগিয়ে আসে না। কারণ
সবাই তার জীবনের সমস্যাগুলোকে নিয়ে ব্যস্ত থাকে। এই কারণেই বোঝানো হয়েছে দ্য দিস ইজ এ মেটাফোর ফর হাউ দ্য ওয়ার্ল্ড রেসপন্স টু হ্যাপিনেস। এটা একটা মেটাফোর যে কিভাবে পৃথিবী আমাদের খুশির সাথে রেসপন্ড করে এবং আমাদের দুঃখকে এড়িয়ে যায়। When you are joyful, people notice and respond to you, but when you are sad, singing with grief, the people ignores you. মানে যখন তুমি কষ্টে থাকো তখন সবাই তোমাকে ইগনোর করে। এটাই বোঝানো হয়েছে। আমি জিনিসটা একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি। তোমরা একবার পড়ে নিও অ্যান্সারটা। পরবর্তীতে দেখো, why is the sea described as hungry in the poem The Sands of Deep? সমুদ্রকে ক্ষুধার্ত কেন বলা হয়েছে? তো the sea is described as hungry because the poet personifies as living creature and that is always eager to consume and swallow whatever it comes near it. কবি এই সমুদ্রকে একজন জীবন্ত ক্রিয়েচার বা জীবন্ত প্রাণীর সাথে তুলনা করছে যে সব সময় কোনো কিছু কনজিউম করা মানে ভিতরে টেনে নেওয়ার জন্য রেডি থাকে। যখনই তার আশেপাশে কেউ আছে সে তাকে তার ভিতরে টেনে নেয়। জাস্ট লাইক এ হাংরি ব্রিস্ট, একদম ক্ষুধার্ত জানোয়ারের মতন। দ্যাট ইজ নেভার স্যাটিসফাইড, যে কখনোই নিজের প্রতি সন্তুষ্ট থাকে না। দ্য সি কিপস ক্রিপিং ফরওয়ার্ড, সে সামনের দিকে আগতে থাকে ওভার অ্যান্ড ওভার দ্য স্যান্ড, বালির উপরে উঠতে থাকে আনটিল ইট ট্র্যাপস অ্যান্ড ড্রাউন্স ম্যারি, যতক্ষণ না সে ম্যারিকে ধরে ফেললো এবং তার অতল গভীর সমুদ্রে তলিয়ে নিল। দ্য ওয়ার্ড হাংরি সাজেস্ট দ্যাট দ্য সি হ্যাজ এ ডেঞ্জারাস অ্যাপিটাইট ফর লাইফ। ইট ইজ এ পাওয়ারফুল ইট ইজ এ পাওয়ারফুল ইমেজ দ্যাট শোজ সি ইজ মার্সিলেস। এটা দ্বারা বোঝা যায় যে আমাদের সমুদ্র একদম দয়াহীন, গ্রিডি মানে অনেক লোভী, গ্রিডি ফোর্স অফ নেচার মানে প্রকৃতির যে লোভী একটা দিক সেটাকে তুলে ধরেছে। দ্যাট টেক্স ইনোসেন্ট লাইফ উইথাউট এনি হেজিটেশন, যেটা কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই বিভিন্ন নিষ্পাপ জীবনকে গ্রাস করে নেয়। তো এটা ছিল ৭ নাম্বার এবং আমাদের শেষ প্রশ্ন। তো আমি আশা করব তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং আমি দেখো চ্যানেলটার মধ্যে অনেকগুলো ভিডিও দিচ্ছি, সেই ভিডিওগুলো অবশ্যই দেখে সাবস্ক্রাইব করার চেষ্টা করবে।